হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মেন্টর সংঘমিত্রা। আজকে নিয়ে এসেছি আরেকটা টপিক, ডিজিজ অ্যান্ড ম্যানেজমেন্টের। আজকে আমরা পড়বো হাইপার টেনশন নিয়ে। তাহলে ক্লাসটা স্টার্ট করা যাক। দেখো, প্রথমেই কি বলছে, হাইপার টেনশন অর হাই ব্লাড প্রেশার is a persistent elevation of arterial blood pressure, মানে স্থায়ীভাবে যদি আর্টেরিয়াল ব্লাড প্রেশার হাই হয় সেইটা হলো হাইপারটেনশন, এবং তার কন্ডিশনস কি না, সিস্টোলিক ব্লাড প্রেশার 140 থেকে বেশি কিংবা 140 mmHg সমান থাকবে, আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন অর ইকুয়াল টু 90 mmHg থাকবে in two or more than two separate occasions, মানে 2 থেকে 3 বারের বেশি যদি এইরকম পারসিস্টেন্ট বা কন্টিনিউয়াস হাই ব্লাড প্রেশার আসে, যেখানে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 mmHg এবং ডায়াস্টোলিক প্রেশার গ্রেটার দেন 90 mmHg হয়, তাহলে সেটাকে আমরা হাইপারটেনশন বলবো। কজেস, দেখো এবারে স্ট্যাটিস্টিক্স কি বলছে, কজেস অ্যাবাউট 12.8% of total death globally. Major risk factors for coronary heart disease, ischemic stroke, hemorrhagic stroke. তাহলে হাইপারটেনশন দেখো প্রায় 12.8% ডেথ কিন্তু ইন টোটাল ওয়ার্ল্ডে করে। তার সাথে সাথে কি একটা মেজর ফ্যাক্টর কোন কোন ডিজিজের, যে কোনো কোরোনারি হার্ট ডিজিজের বলো, ইসচেমিক স্ট্রোক বলো, হ্যামারেজিক স্ট্রোক বলো, ঠিক আছে। হাই বিপি ইজ নট আ ডিজিজ ইটসেলফ বাট আ সিমটম দ্যাট মে ইন্ডিকেট অ্যান আন্ডারলাইং কন্ডিশন। হাইপারটেনশনকে নিজে একটা পার্টিকুলার রোগ আমরা ধরতে পারি না। মেনলি হাইপারটেনশন কি বোঝায় না, আমাদের শরীরে লুকিয়ে থাকা আরও কিছু রোগ আছে, সেটারই ইন্ডিকেশন অ্যাকচুয়ালি হাইপারটেনশন দেয়, ঠিক আছে। বলছে প্রিভ্যালেন্স অনুযায়ী দেখুন NNMB বা ন্যাশনাল নিউট্রিশন মনিটরিং বোর্ডের একটা সার্ভে অনুযায়ী 2005-2006 যেই সার্ভে হয়েছিল, ওভারঅল 25% মেনের হাইপারটেনশন থাকে আর 24% ওমেনের হাইপারটেনশন থাকে, ঠিক আছে। ইনক্রিজেস উইথ এজ, 13% বয়সের সাথে সাথে হাইপারটেনশন বাড়ে, 13.6% ফর 20 থেকে 30 বছরের জন্য, যেটা বেড়ে দাঁড়ায় 54.4%, মোটামুটি 80 বছর বা তার উপরে যদি কারোর বয়স বাড়ে। তাহলে কতটা ইনক্রিজ হচ্ছে এজের সাথে তোমরা বুঝতেই পারছো। নেক্সট আমরা যাব, দেখো কি বলছে না, বেস টাইপস কি কি আছে, ঠিক আছে। হাইপারটেনশনের টাইপস কি কি আছে সেটা আমরা দেখে নেব। প্রথমেই দেখো, বেসড অন কজ, কিভাবে কজ হচ্ছে তার উপরে বেস করে কি কি ধরনের আছে। প্রথমটা হচ্ছে প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন। প্রাইমারি আর এসেনশিয়াল হাইপারটেনশন কখন বলা হয়, যখন নো আইডেন্টিফাইড কেস থাকে, মানে হাইপারটেনশনের সাথে অ্যাসোসিয়েটেড আর অন্য কোনো ডিজিজ নেই সেই ক্ষেত্রে, বা অন্য কোনো ডিজিজের জন্য হাইপারটেনশন হয়নি সেই ক্ষেত্রে, সেইটাকে আমরা বলি প্রাইমারি আর এসেনশিয়াল হাইপারটেনশন। এটা মেনলি 90 থেকে 95% কেসেই হয়। তারপরে সেকেন্ড টাইপ হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, যেটা ডিউ টু আইডেন্টিফাইবল কজ, যে কোনো অন্য রোগের কারণে হাইপারটেনশনটা হয়েছে। যেরকম কি রোগ না, রিনাল ডিজিজ, এন্ডোক্রাইন ডিসঅর্ডার, কোনো ড্রাগ ইনডিউসের জন্য বা ড্রাগ ইনটেকের জন্য, বা প্রেগনেন্সি রিলেটেড হাইপারটেনশনস, ঠিক আছে। তাহলে কি থেকে হচ্ছে, তার উপর দু ধরনের হচ্ছে, একটা হলো প্রাইমারি বা এসেনশিয়াল, যেটা কোনো ডিজিজের জন্য হচ্ছে না, ওইটাই প্রাইমারি একমাত্র কজ, আর সেকেন্ডারি হলো যেটা অন্য কোনো ডিজিজের রেজাল্ট হিসেবে হাইপারটেনশন হচ্ছে। আবার কি বলছে, বেসড অন ক্লিনিক্যাল প্যাটার্ন, কেমন ক্লিনিক্যাল প্যাটার্ন সেই অনুযায়ীও আমরা অনেক টাইপস হতে পারে। দেখো ফার্স্টেই বলছে কি
হোয়াইট কোট হাইপারটেনশন। হোয়াট ইজ হোয়াইট কোট হাইপারটেনশন? না হাই বিপি ইন ক্লিনিক্যাল সেটিং বা নর্মাল অ্যাট হোম। অনেক সময় আমরা দেখতে পাই যে ঘরে আমাদের মা বাবাদের মধ্যে স্পেশালি দেখতে পাই যে ঘরে হয়তো তাদের ব্লাড প্রেশার চেক করলে নর্মাল দেখা যায়, কিন্তু যখনই তারা কোনো ডক্টরকে দেখাতে যায়, কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে বা হসপিটালে কোনো টেস্ট করাতে গিয়ে তখন প্রেশার চেক করায়, তখন বা অ্যাডমিশনের সময় যখন হসপিটালে অ্যাডমিট থাকলে ব্লাড প্রেশার চেক করে, তখন দেখা যায় যে ঘরে যা ব্লাড প্রেশার তার থেকে বেশি ব্লাড প্রেশার কিন্তু হসপিটালে দেখাচ্ছে। এই ধরনের হাইপারটেনশনকে বলে হলো হোয়াইট কোট হাইপারটেনশন। নেক্সট হচ্ছে মাস্ট হাইপারটেনশন। মাস্ট মানে যে হাইপারটেনশনে কি হচ্ছে, নর্মাল বিপি ইন ক্লিনিক বাট হাই আউটসাইড। এই মাস্ট হাইপারটেনশনটা আবার ঠিক হোয়াইট কলার হাইপারটেনশনের উল্টো। এই ক্ষেত্রে তোমার হসপিটালে বা কোনো ক্লিনিকে যখন চেক করা হয় দেখা যায় যে হাইপারটেনশন মানে প্রেশার, ব্লাড প্রেশার কম আছে, কিন্তু বাইরে বা ঘরে কোথাও চেক করলে তখন হয় কি না দেখতে পাওয়া যায় যে প্রেশারটা বেশি আছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। এই ক্ষেত্রে কি হয় না, সিস্টোলিক ব্লাড প্রেশার গ্রেটার দেন 140 mmHg, কিন্তু ডায়াস্টোলিক প্রেশারটা 90 mmHg থেকে কম আসে। ঠিক আছে, মানে শুধু সিস্টোলিক প্রেশারটাই বেশি হয় নর্মালের থেকে। এইটা মেনলি কি বলছে না, কমন ইন এল্ডারলি ডিউ টু আর্টেরিয়াল স্টিফনেস। এই ধরনের হাইপারটেনশন যেখানে শুধু সিস্টোলিকটা বেশি, ডায়াস্টোলিকটা নর্মাল, এটা কিন্তু মেনলি দেখা যায় এল্ডারলিদের মধ্যে যাদের আর্টারিতে স্টিফনেস ইন্ডিকেট করছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ম্যালিগনেন্ট হাইপারটেনশন। ঠিক আছে, ম্যালিগনেন্ট হাইপারটেনশন কি না, সিভিয়ার হাইপারটেনশন, র্যাপিড রাইজ ইন বিপি উইথ এন্ড অর্গান ড্যামেজ। ঠিক আছে, মেডিকেলি ক্রিটিক্যাল একটা কন্ডিশন। এটা হলো এমন একটা কন্ডিশন যেখানে খুব সিভিয়ার এবং খুব র্যাপিডভাবে ব্লাড প্রেশার বাড়তে থাকে এবং রেজাল্টিংলি কি হয় না, অর্গান ড্যামেজও হয়। নেক্সট আমরা যাচ্ছি কি কি কমপ্লিকেশনস আসতে পারে যদি কারোর হাইপারটেনশন থাকে। প্রথমেই আমরা কি দেখব না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের কি কমপ্লিকেশনস হতে পারে। সেটা হলো তোমার মায়োকার্ডিয়াক ইনফ্র্যাকশন বা হার্ট অ্যাটাক যেটাকে বলি এমআই, সেটা হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, আর্টেরিও অ্যানিউরিজম হতে পারে। এই রোগগুলো কিন্তু হাইপারটেনশনের রিস্ক বেড়ে যায়। ঠিক আছে। নেক্সট বলছে কি না নেক্সট বলছে কি সেরিব্রোভাস্কুলার সিস্টেমে কি হতে পারে। সেরিব্রোভাস্কুলার সিস্টেম বলতে কি বলছে না, ব্রেনের সাথে যেটা রিলেটেড সেইটাকে বলছে। সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে, ইসচেমিক বা হ্যামারেজিক স্ট্রোক যে কোনো হতে পারে, ব্রেন স্ট্রোক, ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাকসও হতে পারে। ঠিক আছে, হাইপারটেনশন যদি থাকে। নেক্সট রিনালে কি কি প্রবলেম দেখা দিচ্ছে না, দেখো ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, হাইপারটেনসিভ নেফ্রোস্ক্লেরোসিসও হতে পারে। ঠিক আছে, ব্লাড প্রেশার হাই থাকলে। আর আইসের কি প্রবলেম হচ্ছে না, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি দেখা যায় যদি হাই ব্লাড প্রেশার থাকে। সেটা হলো কি না, হোয়াট ইজ হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি না, ভিশন লস হয়, প্যাপিলিয়াডেমা হয় ইন সিভিয়ার কেসেস। মানে কি হয় না, মেনলি চোখের ব্লাড ভেসেলসগুলো রাপচারেশন হয় এবং ভিশন লস হয়। ঠিক আছে, এইগুলো হলো নানা রকম তো কমপ্লিকেশনস যেগুলো হাইপারটেনশন হলে দেখা দেয়। নেক্সট আমরা কি দেখবো না, হাইপারটেনশনের জন্য ডায়েটারি ম্যানেজমেন্ট আমরা কি করতে পারি সেটা দেখব। প্রথমেই আমরা দেখে নেব কি গোলস, আমাদের কি এইম আছে ডায়েটারি ম্যানেজমেন্টের। সেটা হলো মেনটেনিং অপটিমাল বিপি। ঠিক আছে, এটা আমাদের যেটা 120 থেকে 80
এমএমএইচজি লোয়ার নিচে যাতে বিপি থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। রিডিউস সোডিয়াম ইনটেকটা আমাদের গোল। নেক্সট গোল হচ্ছে ইমপ্রুভ ভ্যাসকুলার হেলথ বা আর্টেরিয়াল হেলথ ইমপ্রুভ করা। কার্ডিয়াক হেলথ আর একটা হলো প্রিভেন্টিং কার্ডিওভ্যাসকুলার কমপ্লিকেশন যাতে না হয়। এইগুলো হলো আমাদের মেন গোল ডায়েটারি ম্যানেজমেন্টের জন্য। ফার্স্টেই কি দেখবো না আমরা এনার্জি কি বলছে, এনার্জি মেনটেন আইডিয়াল বডি ওয়েট, ঠিক আছে। ওয়েট লস ফর ওভারওয়েট ওবিস পেশেন্ট রিডিউসেস বিপি। তাহলে আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে হবে, ওভারওয়েট পেশেন্টদের বিপি কমানোর জন্য ওয়েট লস দরকার। এনার্জি ইনটেক বেসড অন অ্যাক্টিভিটি লেভেল, কেমন অ্যাক্টিভিটি লেভেল, তুমি সেডেন্টারি না মডারেট না হেভি ওয়ার্কিং পারসন, সেই অনুযায়ী কিন্তু তোমার এনার্জি ইনটেক করতে হবে। নেক্সট কি না ম্যাক্রোনিউট্রিয়েন্টসে কি করতে হবে, কার্বোহাইড্রেটে বলছে কমপ্লেক্স কার্ব ফ্রম হোল গ্রেনস ফ্রুটস ভেজিটেবলস নিতে হবে। প্রোটিনের ক্ষেত্রে কি বলছে না মডারেট ইনটেক 0.8 to 1 গ্রাম পার কেজির ফ্রম লিন সোর্সেস, ফ্যাটি সোর্সের নয়, যেরকম ফিশ, লেগিউমস, লো ফ্যাট ডেয়ারি, এইরকম লিন প্রোটিন সোর্স থেকে প্রোটিন নিতে হবে। নেক্সট হচ্ছে ফ্যাটে কি না রিডিউস স্যাচুরেটেড ফ্যাট। আমরা জানি কার্ডিওভ্যাসকুলার ডিজিজে স্যাচুরেটেড ফ্যাট 7%, টোটাল ক্যালোরির বেশি নেওয়া যায় না। অ্যাভয়েড ট্রান্স ফ্যাট করতে হবে। মুফা এবং পোফা ইনক্লুড করতে হবে, যেরকম অলিভ অয়েল, নাটস, সিডস, ফিশ, এই জিনিসগুলো যেগুলো omega-3 omega-6-এ বেটার, হার্ট হেলথকে বেটার রাখবে, এলডিএল এর রেশিও বেটার রাখবে, কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইডের, সেগুলো আমাদেরকে দেখতে হবে। নেক্সট কি বলছে না সোডিয়াম রেস্ট্রিকশন, সোডিয়াম কি করতে হবে রেস্ট্রিক্টেড টু লোয়ার দ্যান 5 গ্রাম সল্ট পার ডে, দ্যাট ইজ 2 গ্রাম অফ সোডিয়াম, ঠিক আছে। অ্যাজ পার হু এর রেকমেন্ডেশন অনুযায়ী 2 গ্রাম সোডিয়ামের বেশি খাওয়া যাবে না। আর সেই 2 গ্রাম সোডিয়াম আমরা কোথা থেকে পাবো, মোটামুটি 5 গ্রাম সল্ট থেকে পাবো সারাদিনের। অ্যাভয়েড প্রসেসড, ক্যান্ড, পিকলড অ্যান্ড ফাস্ট ফুড, কোনো রকম প্রসেস ফুড, ক্যান্ড ফুড, প্রিজারভেটিভ দেওয়া ফুড, পিকলড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, যেগুলো অলরেডি হাইলি প্রসেসড, হাইলি প্রিজারভেটিভস দেওয়া আছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, কারণ সে হাইলি প্রসেস ফুড সবসময় সোডিয়ামে বেশি থাকে। নেক্সট কি বলছে না পটাশিয়াম রিচ ফুড লোয়ার্স বিপি, তাহলে যেই খাবারে পটাশিয়াম বেশি আছে সেইটা ব্লাড প্রেশার লোয়ার করতে সাহায্য করে, যেরকম বানানা, অরেঞ্জ, পিনাচ, পটাটো, এই ধরনের ফুড কিন্তু ইনটেক করতে হবে পেশেন্টকে। কিন্তু এটা মনে রেখে যে তাদের অন্য কোনো কোমরবিড রোগ নেই, যেরকম কোনো ডায়াবেটিস পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার হয়, সে কিন্তু সেক্ষেত্রে হাই গ্লাইসেমিক ফুডগুলো খেতে পারবে না, তাকে গ্লাইসেমিক ইন্ডেক্স দেখেই খেতে হবে। নেক্সট কি বলছে না অ্যাডিকুয়েট ক্যালসিয়াম ইনটেক করতে হবে, যেরকম লো ডেয়ারি প্রোডাক্ট, গ্রিন লিফি ভেজিটেবলস। তার সাথে কি বলছে ম্যাগনেশিয়াম ইনটেক ঠিকঠাক করতে হবে, যেরকম নাটস, সিডস, হোল গ্রেনস। ফাইবার মোটামুটি সারাদিনে 25 to 30 গ্রাম পার ডে করতে হবে টু ভেজিটেবলস, ফ্রুটস, লেগিউমস, হোল গ্রেনস, ঠিক আছে। আর লিমিটেড ইনটেক অফ অ্যালকোহল অ্যান্ড ক্যাফিন ইনটেককে লিমিটেড করতে, আর অ্যালকোহল ইনটেককে লিমিটেড করতে হবে। এবারে হাইপারটেনশন ম্যানেজ করার যেই স্পেশাল ডায়েট হলো সেটা হলো কি অ্যাপ্রোচ না আমরা বলি সেটাকে বলি ড্যাশ বা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন। হোয়াট ইজ দিস ড্যাশ ডায়েট আর ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন? এই ক্ষেত্রে কি বলছে এই ডায়েটে ইনক্রিজ ইন ফ্রুট, ভেজিটেবল, হোল গ্রেন, লো ফ্যাট ডেয়ারি, নাটস, সিডস, লেগিউমস, লিন প্রোটিনের ইনক্রিজ হবে খাওয়াতে, ডিক্রিজ ইন রেড মিট, প্রসেস ফুড, হাই সল্ট স্ন্যাক্স, সুইটস, সুইটেন্ড বেভারেজেস, এইসব। আর কুকিং মেথড প্রেফারেবলি স্টিমিং মেথড, বয়লিং মেথড, বেকিং, গ্রিলিং, এইগুলোতে হবে অ্যাভয়েড ডিপ ফ্রাইং মেথড। এইটা হলো মোটামুটি ড্যাশ ডায়েট বা ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশনে করা হয়।
ঠিক আছে, নেক্সট কি বলছে না, কেম্পনার্স রাইস ফ্রুট ডায়েট। এটা দেখো ডক্টর ওয়াল্টার কেম্পনার 1940s-এ ডিসকভার করেছিল ম্যালিগন্যান্ট হাইপারটেনশনের জন্য বা কিডনি ডিজিজের জন্য। আমরা বললাম কি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি, যেই হাইপারটেনশনগুলো খুব র্যাপিডলি বাড়ে, আনকন্ট্রোলড হয় এবং অর্গান ফেলিয়ার করে। তো সেই রকম হাইপারটেনশনের জন্য এই ডায়েটটা প্রেসক্রাইব করেছিলেন উনি। এটার কম্পোজিশন কি, হোয়াইট রাইস, তার সাথে ফ্রুট জুস আর সুগার। ঠিক আছে, ভেরি লো ইন সোডিয়াম অ্যান্ড প্রোটিন অ্যান্ড ফ্যাট, হাই ইন কার্বোহাইড্রেট অ্যান্ড পটাশিয়াম। ঠিক আছে, এই ডায়েটটাতে কি হোয়াইট রাইস, ফ্রুট জুস আর সুগার খালি দেওয়া হতো। ঠিক আছে, যার জন্য সোডিয়াম ইনটেক খুব কম, প্রোটিনের ইনটেক খুব কম, অলমোস্ট 20 কেজিস অনলি প্রোটিন থাকে এই ডায়েটে। 20 কেজিস বলছি, অনলি 20 গ্রামসের মতন প্রোটিন থাকে। ঠিক আছে, তার বেশি হয় না। আর এই রকম ফ্যাটও খুব কম থাকে। কিসে হাই থাকে, কার্বোহাইড্রেট আর পটাশিয়ামে। এই ধরনের ডায়েটের পারপাস কি, লোয়ার বিপি, কিডনি আর হার্ট ওভারলোডকে সাহায্য করে। কিভাবে এটা মেকানিজমটা হয় না, লো সোডিয়াম হলে লো ফ্লুইড রিটেনশন হবে, আবার লো প্রোটিন হলে লো কিডনি স্ট্রেন হবে। সেই ক্ষেত্রে এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, যেটা কিডনি ডিজিজ করে বেশি, সেটা আটকানো যায়। লিমিটেশন কি, এক্সট্রিমলি রেস্ট্রিকটিভ। এটার কি প্রবলেম দেখো, এই ডায়েটটার একটা প্রবলেম ছিল, সেটা হলো এটা খুব এক্সট্রিমলি রেস্ট্রিকটিভ একটা ডায়েট, আর ডেফিসিয়েন্সি হয়ে যাওয়ার অনেক চান্স থাকে এইরকম ডায়েটে। সেই জন্যে এখনকার দিনে আমাদের নাও রিপ্লেস বাই মডার্ন ডায়েট লাইক ড্যাশ ডায়েট। ওই জন্যে এই কেম্পনার্স ডায়েটটা আমরা এখন ফলো করি না। ঠিক আছে, খুব একটা, শুধুমাত্র এই ম্যালিগন্যান্ট হাইপারটেনশন ছাড়া আমরা হাইপারটেনশনের জন্য ড্যাশ ডায়েটই ফলো করি। ঠিক আছে, এই হলো ডায়েটারি ম্যানেজমেন্ট। এর সাথে কি বলছে, মেনু প্ল্যান করার সময় আমাদের কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেরকম মিল ডিস্ট্রিবিউশনটা ইভেন হতে হবে, রিডিউস পোর্শন সাইজ টু এড ওয়েট কন্ট্রোল, খাবারের পোর্শনের সাইজ কমাতে হবে যাতে ওয়েট ম্যানেজমেন্ট হয়, অ্যাভয়েড অ্যাডিং টেবিল সল্ট টু দ্য টেবিলে আলাদা করে অ্যাডেড সল্ট ইউজ করা যাবে না। আর তার সাথে সাথে কি, লাইফস্টাইলে কিছু ইন্টিগ্রেশন করতে হবে বা লাইফস্টাইলে কিছু চেঞ্জ করতে হবে, যেরকম রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি 150 মিনিট পার উইক, মডারেট এক্সারসাইজ দরকার, তার সাথে সাথে স্ট্রেস ম্যানেজমেন্ট, যেটা যোগা আর মেডিটেশন দিয়ে হবে, এবং অবশ্যই স্মোকিং কুইট করতে হবে। তো এই হলো আমাদের হাইপারটেনশন। আমরা দেখলাম কি কি ধরনের হাইপারটেনশনস হয় এবং তার জন্য কি কি কমপ্লিকেশনস হয়, আর ফাইনালি তার ডায়েটারি কি কি মডিফিকেশনস বলো বা কি কি ম্যানেজমেন্ট লাগে সেটাকে বেটার করার জন্য বা রেস্ট্রিক্ট করার জন্য। আশা করি তোমাদের এই ছোট চ্যাপ্টারটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ।